লেখিকা উজ্জ্বল সংযুক্তার গোধূলি বেলার আলো। নন্দিতার সাথে পরিচয় হয়েছিল আমার পুরী যাওয়ার সময় ট্রেনে। সন্ধে 7টায় ট্রেন ছেড়েছিল হাওড়া স্টেশন থেকে। আমার ডেস্টিনেশন ছিল ভুবনেশ্বর পর্যন্ত। তখন ভুবনেশ্বরে একটা আইটি কোম্পানিতে কর্মরত ছিলাম। কথায় কথায় জানতে পারলাম নন্দিতা যাচ্ছে পুরী বেড়াতে। উইন্ডো সিটের সামনাসামনি দুজনে বসেছিলাম। ট্রেন ছাড়ার 5 মিনিটের মধ্যেই আমার অপোজিট সিটে বসা সুন্দরী তন্নি মহিলাটি প্রশ্ন ছুড়ে দিল সুমধুর কণ্ঠে, আপনার গন্তব্য কত দূর? পিঠের অফিস ব্যাগটায় আমার যাবতীয় জিনিসপত্র, সেটাকে কোনো রকমে গুছিয়ে জুত হয়ে বসেছি সবে। প্রশ্নকর্তার দিকে তখনই তাকালাম। বছর 28-29 বয়স হবে। অপূর্ব সুন্দরী তো বটেই, তার সাথে আধুনিকা, বারবি ডলের মতো চেহারাটি এক নজরেই আকর্ষণীয়। টানা টানা বড় বড় চোখ দুটো অনেক কিছুই ব্যক্ত করে, কিন্তু সেই চেহারায় কিছু একটা ছিল যেটা আমার নজর এড়িয়ে যাচ্ছিল। উত্তরে বললাম, আমার ভুবনেশ্বর পর্যন্ত। আপনার ডেস্টিনেশন? মিষ্টি একটা হাসির ঝলক দিয়ে, আমি পুরী যাচ্ছি দিন কয়েকের জন্য। একটু আশ্চর্য হয়ে বললাম, পুরী বেড়াতে যাচ্ছেন একাই? এমন তো সচরাচর হয় বলে আমার জানা নেই। আমার কথায় একটু জোরে হেসে ফেলে, হাত দিয়ে মাথার অগোছালো চুলগুলো ঠিকমতো গুছিয়ে। কেন, বেড়াতে একা যেতে নেই নাকি? এবার আমার অপ্রস্তুত হওয়ার পালা। একটু লজ্জিত হয়ে, না না, একা যাওয়া যাবে না কেন? তবে শুনেছি ট্যুরিস্ট স্পটে একলা কাউকে হোটেলের রুম দেওয়া হয় না, বিশেষ করে মেয়েদের তো নয়। আমার কথা শেষ হওয়ার আগেই সামনে বসা অতীব সুন্দরী মেয়েটি আবার মৃদু হেসে বলে, আমি তো প্রায় সব জায়গাতেই রুম পাই। বছরে 2-3 বার বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। একাই যাই জানেন। একসময় সাথী ছিল প্রচুর, ঘুরে বেরিয়েছি একসাথে। এখন একলা হয়ে গেছি, তবুও বেড়ানোর শখটা ছাড়তে পারিনি। আশ্চর্য হয়ে তাকালাম, মনে মনে ভাবলাম, বলে কি, এই বয়সেই একলা হয়ে গেছে? এখন তো হেসে খেলে বেড়ানোর সময়। আগে জিজ্ঞেস করতে যাব তার আগেই বলে উঠল সামনে থেকে, আমার নাম নন্দিতা বাসু। বেড়ানোর শখটা আমার বাবা মায়ের থেকে পাওয়া। আর একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? পুরুষরা বেশিরভাগই বেঈমান হয়, তাই না? হঠাৎ এই রকম অযৌক্তিকর কথার মানেটা বুঝলাম না। বুঝতে অসুবিধা হলো না ভদ্রমহিলা কোথাও ধোঁকা খেয়েছেন। মনের মধ্যে অসংখ্য গ্লানি আছে, তাই তো পুরুষ বিদ্বেষের কথা সামান্য এইটুকু পরিচয়ে বলতে পারলেন। তবুও বললাম, এটা আপনি ঠিক বলছেন না। কেবলমাত্র পুরুষরাই বেঈমান নয়, নারীরা কোনোদিনও কাউকে ধোঁকা দেয় না। আবার একটা মিষ্টি হাসির ঝলক দিয়ে মাথাটা দুলিয়ে সামনের দিকে পড়ে আসা চুলগুলো সযত্নে সরিয়ে দিয়ে বলে, আমি তো সবার কথা বলিনি, তবে বেশিরভাগ। ছাড়ু, টপিকটা বাজে হয়ে যাচ্ছে। এই ভাবনার সাথে সবার মিল খাবে না। যারা ভুক্তভোগী তারাই জানে। ভাবতে থাকলাম নন্দিতার কথাগুলো। ট্রেন তখন নিজের গতি নিয়েছে। লোকাল স্টেশনগুলো চোখের নিমেষে পার হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করেও একটাও স্টেশনের নাম পড়তে পারলাম না। হয়তো নন্দিতাই ঠিক। যেমন ঝড়ের গতিতে ট্রেন চলে যাওয়ায় স্টেশনগুলোর নাম পড়তে না পারাটা সঠিকভাবে, তেমনই হয়তো মানুষের মন ঝড়ের গতিতে চলে। সেই ঝড়ের গতির মাঝখানে মনের স্টেশনগুলোর সাথে পরিচয় হতে পারে না, দীর্ঘদিন একসাথে থাকার পরেও। সামনে বসা সুন্দরী মেয়েটা, ধুরি মহিলা বলবো, কিছুটা পরিচয় যখন পেয়েই গেলাম, সেও হয়তো তার সাথের মানুষটার মনের স্টেশনগুলো ঠিকমতো পড়তে পারেনি। আজ তাই বিষণ্ণ। বাইরে থেকে মুখটা ঘুরিয়ে নন্দিতার চোখে চোখ রেখে বললাম, অবশ্যই ব্যক্তিগত জীবনে তিক্ততা আসলে এমনই ভাবনা মনে আসা অবশ্যম্ভাবী। আমার কথাটা বোধ হয় নন্দিতার মনে গেঁথে গেল। আবার বলতে শুরু করলো নিজেই, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিলাম, ভালো চাকরি করি। নিজে স্বাবলম্বী হয়েছিলাম বলে বাড়ির বাবা মায়ের কথা শুনিনি। তার জন্য বাবা মার কোনোদিনও আক্ষেপ ছিল না। আমি হয়তো ভুল পথে হেঁটে নিজের জীবনে গোলাপ বিছাতে গিয়ে সেই গোলাপের কাঁটার আঘাতে রক্তাক্ত হয়েছি। এখন অবশ্য আমি ভালো আছি।
একাই থাকি অনেক ব্যস্ততার মাঝে। যখনই কয়েকদিনের বিশ্রাম নেব বলে মনে হয়, তখনই ছুটে চলি নিজের চেনা জায়গাগুলোতে। আজ সাথী হারা বলে আমার মনে কিন্তু কোনো দুঃখ নেই। এই তো বেশ ভালো আছি। জানি না জীবনটা এইভাবে কেটে যাবে কিনা। সেদিন রাত্রে ট্রেনে অনেক রাত পর্যন্ত নন্দিতার সাথে গল্প করছিলাম। থুরি, নন্দিতা নিজের জীবনের কথাগুলোই বলে গেছিল। আমি কেবলমাত্র শ্রোতা ছিলাম। কিভাবে এতটা বিশ্বাস করে নিজের জীবনের কথাগুলো কয়েক ঘন্টার পরিচিত একজন মানুষের কাছে তুলে ধরতে পারে, সেদিন বুঝতে পারিনি। তবে বুঝেছিলাম অনেক পরে। নন্দিতার জীবনে মোলায়েম গোলাপের বদলে এসেছিল গোলাপের কাঁটা। তাই সে ক্ষতবিক্ষত জীবনটা নিয়ে বাঁচার চেষ্টা করছে নিজের মতো করে। ছোটবেলা থেকেই নন্দিতা একটু ডেসপারেট, সাথে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। পারিবারিক সূত্রে ধনী পরিবার বললেই চলে। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের বড় অফিসার, মা হাউসওয়াইফ। স্কুলের জীবন থেকে যখন কলেজের জীবনে এলো, তখনই নিজের রূপের জৌলসে অনেক ভ্রমর কাছে আসতে চেয়েছিল। কলেজ লাইফে এসেও ছিল একজন, কিন্তু কয়েকদিনের পরিচয়ে যৌনতার আবেদনে তিতি বিরক্ত হয়ে উঠেছিল। কয়েকটা বছর কোনো রকমে কলেজে পড়ে, উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। সেখান থেকে ফিরে আসে কয়েক বছর পরে। কলকাতায় একটা ভালো চাকরি পেতে অসুবিধা হয়নি। বিদেশে থাকার সময় আলাপ হয় সুব্রত মজুমদারের সাথে। আমেরিকাতে চাকরি করত সুব্রত, হ্যান্ডসাম চেহারার ছেলে। আলাপ হয় একটা পার্টিতে গিয়ে, সেখান থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। নন্দিতার বিদেশের কলেজে পড়ার সময় থেকেই সুব্রতর আহ্বানে সাড়া দিয়ে একসাথে থাকতে শুরু করে লিভ টুগেদার। দিন কয়েক লিভ টুগেদার থাকার পরে অতিষ্ঠ হয়ে উঠেছিল নন্দিতা। ভালোবাসা, সহমর্মিতা, মনকে বুঝে ওঠার কোনোটাই খুঁজে পায়নি সুব্রতর ভিতরে। দিন কয়েকেই তিতি বিরক্ত হয়ে উঠেছিল। ঠিক তখনই দূরত্ব শুরু হয়। যৌনতা নিয়ে নন্দিতার কোনোদিনও সমস্যা ছিল না। নিজের পরিবার থেকে স্বাচ্ছন্দ্য জীবন পেয়েছিল হয়তো, তাই নিজের মনের মতো মানুষকে কাছে পেয়ে তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিল। কয়েকটা দিন সুব্রতর সাথে রুম শেয়ার করেছিল নন্দিতা। সুব্রতই বলেছিল, নন্দিতা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কথাগুলো অতিরঞ্জিত মনে হয়েছিল নন্দিতার, ডিসগাস্টিং। কেউ কারো জন্য মরে যায় না কিংবা হারিয়ে যায় না, সেটা বিশ্বাস করতে পারত না সেই বয়সেই। হ্যাঁ, সংসার করাটা আলাদা কথা। নন্দিতা চেয়েছিল সুব্রতকে সারা জীবনের জন্য ধরে রাখার, কারণ যথেষ্ট ছিল। সুব্রতর শরীরের আগুনে নিজেকে জ্বালিয়েছিল নন্দিতা। তার আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ করেছিল সুব্রত। ভালোবাসার থেকে যৌনতা বেশি পছন্দ করত সুব্রত। নন্দিতার অবশ্যই পছন্দ ছিল সুব্রতকে, কিন্তু স্বদেশে ফিরে সুব্রতকে যখন পেল না নিজের জীবনসঙ্গী হিসাবে, তখনই সুব্রতর উপরে একটা আক্রোশ, ঘৃণা কাজ করতে শুরু করলো মনের ভিতরে। সুব্রত চেয়েছিল বিদেশে থেকে যেতে, নন্দিতার সম্ভব ছিল না। তাই দুজনের জীবনযাত্রায় ইতি হয়ে গেছিল নন্দিতার বিদেশ থেকে ফেরার পরেই। কলকাতা ফিরেই চাকরি পেয়ে গেছিল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। অত্যাধিক উন্নত মানের স্যালারির সাথে ফ্ল্যাট এবং বাড়ি। সুব্রতর উপরে আক্রোশ তো ছিলই, একটু একটু করে পুরুষদের উপর ঘৃণা জন্ম নিতে শুরু করে। পরিবার থেকে দূরে একাকী জীবনযাপনের কারণে কিছুদিনের মধ্যেই মাদকাসক্ত হয়ে ওঠে নন্দিতা। প্রতি রাতে নেশাগ্রস্ত অবস্থায় অনুভব করত পুরুষ সান্নিধ্য। এটা হয়তো সুব্রতর উপরে আক্রোশ অথবা ঘৃণার কারণে। নিজের একাকিত্ব দূর করতে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ত যে কোনো ট্যুরিস্ট প্লেসে নিজেকে খুঁজতে। দিন কয়েক পরে ফিরে আসত নিজের কর্মজীবনে। এই ছিল বর্তমান নন্দিতার জীবনের ঘটনা। অর্থের প্রাচুর্য সমাজের দৈনিক জীবনের থেকে আলাদা একটা সমাজ গড়ে তুলেছিল নন্দিতা। ট্রেন যাত্রার সময় ঘটনাগুলো স্বইচ্ছায় আবেগের বশে আমার সম্মুখে প্রকাশ করেছিল, নিজের ইচ্ছায়। ভুবনেশ্বরে ট্রেন থেকে নামার মুহূর্তে জেগে উঠেছিল। নিজের শোয়ার জায়গা থেকে বলেছিল, সামনের 2 দিন পরে যে শনিবার আপনার দেখা পাওয়া যায় কিন্তু। ফোন নম্বরটা তখনই নিয়েছিল নন্দিতা। প্রতিশ্রুতি দিতে পারেনি, তবুও হাতের ইশারায় বুঝিয়ে দিলাম চেষ্টা করব। শনিবার দিন সকাল 8টার পরে ফোন এসেছিল নন্দিতার। আমি বেলা 12টায় রাজমহল স্কোয়ারে অপেক্ষা করব তোমার জন্য। সময় মতো চলে এসো। একটু লং ড্রাইভে যাব গোপালপুরের দিকে।
কয়েকটা দিনের সময় তোমার সাথে কাটাতে চাই। ঠিক সময়ের 15 মিনিট আগেই পৌঁছে গেছিলাম নির্দিষ্ট জায়গায়। ঠিক 12টা 5 মিনিটে একটি সুইফট ডিজায়ার গাড়ি এসে দাঁড়ায় আমার সম্মুখে। সামনের দরজা খুলে আমন্ত্রণ জানায় নন্দিতা। গাড়ি ড্রাইভ করছিল নন্দিতা নিজেই। গাড়ি চলতে শুরু করে গোপালপুরের উদ্দেশ্যে। 4 ঘন্টায় 170 কিলোমিটার রাস্তা একান্ত উষ্ণতায় নন্দিতার সাথে কখন কেটে গেছিল বুঝতে পারিনি। আমি সত্যি এতটা আশা করিনি নন্দিতার থেকে এমনটা পাবো বলে। নন্দিতা গোপালপুরে হোটেল বুকিং করেছিল, হোটেল সিসাইড ব্রিজের আলিশান সুইফট। আমার 32 বছর বয়সেও এতটা সাহস বোধহয় দেখাতে পারিনি যতটা নন্দিতার সাহস ছিল। বিকেল 4:30টায় আমরা হোটেলে ইন করলাম। ঘণ্টাখানেক রেস্টের পরে হাত ধরাধরি করে গোপালপুরের সমুদ্র তট ধরে এগিয়ে চললাম বেশ খানিকটা পথ। ফিরে এলাম যখন সন্ধ্যা আসন্ন। 4 দিনের জন্য হোটেলটা বুকিং করেছিল নন্দিতা। সেই দিনগুলো নন্দিতার সান্নিধ্যে কি করে কেটে গিয়েছিল হিসেব করেও যোগফল মেলাতে পারিনি। 32 বছর বয়সে আমিও যে যৌনতায় লিপ্ত ছিলাম না এটা বলা ভুল হবে। তবুও নন্দিতার যৌনতায় যে আকর্ষণ ছিল, যে উন্মাদনা ছিল, সেই যৌবনের সাইক্লোনে নিজেকে হারিয়ে দিয়েছিলাম। নন্দিতা ছিল অন্য অসংখ্য সাধারণ মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। তার কাছে অর্থের প্রাচুর্যের অভাব ছিল না, তার কাছে যৌনতার আলস্যতা ছিল না। কি করে সেক্সে সন্তুষ্ট করতে হয় পুরুষকে, সাথে নিজেও সন্তুষ্ট হতে হয়, সেই সব সিলেবাস নন্দিতার মুখস্থ ছিল। হারিয়ে ফেলেছিলাম নন্দিতার যৌবনের সাগরে 4 দিন। নন্দিতার থেকে শিখেছিলাম যৌনতার আড়ষ্ঠতা, দ্বিধাবোধ, ঘৃণাবোধ দূরে সরিয়ে না রাখলে পরিতৃপ্তি পাওয়া অসম্ভব। এতটা স্বচ্ছন্দ বোধ হয় আমার মতন একটা মিডল ক্লাস পুরুষের পক্ষে অসম্ভব ছিল, কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল নন্দিতা। 4 দিন পরে আমাকে ভুবনেশ্বরে নামিয়ে দিয়ে পুরী ফিরে যায় নন্দিতা। তারপর থেকে যোগাযোগের সূত্রটার প্রাণ পায়। প্রায় প্রত্যেক দিনই 1 থেকে 2 বার ফোনে কথা বলাটা এক প্রকার রুটিন হয়ে গেছিল। রাতে বিছানায় যাওয়ার পরে মেসেজের ঝড়ে প্রায় প্রতিটি রাত অনিদ্রায় কেটে যেত। মাস 2 পরে দুর্গাপুজো ছিল। প্রতিবারের মতন সেবারও একটা লম্বা ছুটি নিয়েছিলাম। মহাষষ্ঠীর সকালে পৌঁছেছিলাম বাড়িতে। আমাদের একান্নবর্তী পরিবারে একসময় ধুমধাম করে দুর্গাপুজো করা হতো। এখন একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো হয়ে গেছে। তবুও ছোটখাটো করে দুর্গাপুজোটা চালিয়ে যাচ্ছিল পারিবারিক ঐতিহ্য কিছুটা ধরে রাখার জন্য। একান্নবর্তী পরিবার টুকরো হয়ে গেলেও পুজোর সময়টায় সকলেই পার্টিসিপেট করত। বিদেশে যারা থাকে তারাও চেষ্টা করত পুজোর কয়েকটা দিনের জন্য সময় বের করে আসতে। পুজোর কয়েকটা দিন পারিবারিক ভাই বোনেদের সাথে আড্ডা গল্পগুজবে কখন যে দশমী চলে আসতো বুঝতে পারতাম না। মহাপঞ্চমীর রাতে ট্রেন ছাড়ার আগেই ফোন এসেছিল নন্দিতার। মহাসপ্তমীর দিন আমি সকালে তোমার বাড়ি পৌঁছাচ্ছি। কিছু বলার আগে ফোনটা কেটে দিয়েছিল। মুহূর্তের মধ্যে আতঙ্কে পড়ে গেছিলাম। কি পরিচয় দেব নন্দিতার সকলের সামনে এই চিন্তা করে। মহাসপ্তমীর দিন সকাল থেকেই মনটা একটা অজানা আতঙ্কে ঘিরে রেখেছিল। সত্যি কি নন্দিতা আসবে? যত বেলা বাড়ছিল ততই অস্থির হয়ে উঠেছিলাম। সকাল 8টার মধ্যে বাড়ির মণ্ডপের সামনে রাস্তাটার দিকে অজান্তে চোখ চলে যাচ্ছিল বারংবার। সকাল 9টা, বাড়ির সকলেই প্রায় উপস্থিত দুর্গা মণ্ডপে। অঞ্জলি দেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেছিলাম। ফোনের রিং বেজে যাওয়া সত্ত্বেও রিসিভ করেনি নন্দিতা। অঞ্জলি প্রায় শেষের দিকে। হঠাৎ নজর গেল সদর দরজায়। চমকে উঠে দাঁড়ালাম। এতক্ষণের অস্থিরতা মুহূর্তে একটা স্নিগ্ধ বাতাবরণে পরিণত হলো। সদর দরজা দিয়ে ঢুকলেই দুর্গা মণ্ডপ, সেখানেই দাঁড়িয়ে নন্দিতা। চোখটা খুঁজে বেড়াচ্ছে হয়তো আমাকে। আমি তখন অবাক বিস্ময় দেখে যাচ্ছি নন্দিতাকে। এ কোন নন্দিতা? দুধ শুভ্র চওড়া লাল পেরে শাড়ি, রক্ত জবা রঙের ব্লাউজ, গলায় চন্দ্রানী পার্লস, বড় বড় শুভ্র মুক্তার মালা। মাথার চুলগুলো শ্যাম্পু করে ছেড়ে দেওয়া হয়েছে পিঠ পর্যন্ত। হালকা হাওয়ায় মৃদু মৃদু উড়ে বেড়াচ্ছে। কপালে একটি ছোট্ট কালো টিপ, লাল লিপস্টিকে রাঙানো ঠোঁটটা, এক হাতে ঘড়ি, অন্য হাতে কয়েকগাছা কাচের চুড়ি। এক অনন্যা মূর্তি, যা দেখে চোখ ফেরানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। হাতে একটা পলি প্যাকেটে ভীম নাগের সুদৃশ্য বিশাল মিষ্টির প্যাকেট,
তার সাথে একটি লাল পেড়ে শাড়ি আর ফুল। সম্মোহিত অবস্থায় পায়ে পায়ে এগিয়ে গেলাম নন্দিতার দিকে। হাত বাড়িয়ে সাদর অভ্যর্থনা জানালাম সম্মোহিত অবস্থায়। ততক্ষণ চুপ ছিল নন্দিতা। দুর্গা মণ্ডপের প্রায় সকল সদস্যর দৃষ্টি তখন নন্দিতার দিকে। সকলের মনে প্রশ্ন উঠেছিল, তার গুঞ্জনের একটু আধটু আভাস কানে আসছিল, কে এই রূপবতী রমণী? সম্মোহন ভঙ্গ হয় নন্দিতার সুমধুর কণ্ঠে, তাহলে এসেই গেলাম। তোমাদের পারিবারিক দুর্গাপুজোতে নিমন্ত্রণ তো করনি, বিনা নিমন্ত্রণেই চলে এলাম। আমার মুখের ভাষা মুখেই আটকে গেল। একবার নন্দিতার দিকে তাকাই, আর একবার দুর্গা মণ্ডপে অবস্থিত পারিবারিক সদস্যদের দিকে। নিজের অজান্তেই বলে ফেললাম, হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার কথাটা মনে ছিল না, এসেছো, খুব ভালো হয়েছে। এরপরের ভাষা যেন আটকে গেছে আমার মুখ দিয়ে। কি বলবো এরপরে? পায়ে পায়ে তখন এগিয়ে এসেছে পারিবারিক সদস্যদের অনেকেই। সম্পূর্ণ প্রকৃতস্থ হলাম বড় বৌদির প্রশ্নে, কি রে পিকলু, ইনি কি তোর বান্ধবী? আমাদের সাথে পরিচয় করিয়ে দে। এত লজ্জা গম্ভীর মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আশেপাশের মেয়ে মহলে তখন একটা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কানে আসছে, বাবা, পিকলুদা ডুবে ডুবে জল খাচ্ছে, আমরা জানতেই পারিনি। গুঞ্জনটা আরও ব্যাপ্ত হওয়ার আগেই নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ, আমার বান্ধবী নন্দিতা বাসু। নন্দিতার দিকে তাকিয়ে একে একে সকলের পরিচয় করিয়ে দিয়ে একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম গালে হাত দিয়ে, এই ভেবে এরপরে কি প্রতিক্রিয়া অপেক্ষা করছে সমস্ত পরিবারের দিক দিয়ে। নন্দিতা তখন নিজেই আলাপ শুরু করে দিয়েছে। বড় বৌদিকে প্রণাম করতে যাবে, বড় বৌদি নন্দিতা দুই হাত ধরে বলে ফেলে, ছি ছি, এটা কি করছো? মা দুর্গার সামনে কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, এটা হয়তো তোমার জানা নেই। সলজ্জিত কণ্ঠে নন্দিতা বলে, সত্যিই আমি জানি না, মা দুর্গার সামনে গুরুজনদের প্রণাম করতে নেই বলে। এরপরে নিজেই আমাকে উপেক্ষা করে সকলের সাথে আলাপ জমাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মনে হয় নন্দিতা যেন আমাদের পরিবারের কতদিনের সদস্য। এতটাই হাসি খুশিতে সকলের সাথে মিশে গেল কিছুক্ষণের মধ্যেই। আমি অবাক হয়ে গেলাম। একটা আলাদা চেয়ারে বসে দেখছিলাম নন্দিতার কর্মকাণ্ডগুলো। হঠাৎ বড় বৌদি মাকে সাথে নিয়ে এলো আমার কাছে। মা সামনে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল, বাবু, মেয়েটির সাথে কতদিনের আলাপ তোর? খুব মিষ্টি মেয়ে, সবার সাথে কেমন মিশে গেছে, দেখেও খুশি লাগছে। তোর বৌদি বলছিল তোদের দুজনকে মানিয়েছে খুব সুন্দর। আমারও তাই মনে হয়েছে। তোর আপত্তি না থাকলে ওর বাড়ির লোকের সাথে কথা বলা যেতে পারে। তুই কি বলিস? আমি সম্পূর্ণ অবাক। বুঝতে পারলাম নন্দিতা আর আমাকে নিয়ে আগামী জীবনের পরিকল্পনায় মেতে উঠেছে প্রায় সকলেই, বাদ যায়নি মাও। আমি তখন কিছুই বুঝে উঠতে পারছি না কি উত্তর দেব সবাইকে। অবশ্য নন্দিতাকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম ওর অতীতকে না দেখে। জীবনসাথী রূপে এমন একটি মেয়ে আমার পছন্দের শীর্ষ তালিকায়। আজকের এই আধুনিক যুগে কারোর অতীত দেখে বর্তমানকে বিচার করা আমার ঠিক মনে হয়নি। মা আর বৌদির কথার উত্তরে বললাম, নন্দিতার সাথে আলাপ আমার অনেক দিনের, তবে তোমরা যে কথা ভাবছ আমরা ততটা এই বিষয়ে এখনো চিন্তা করিনি। ওর নিজের মতামত আবশ্যক, তবে তোমরা যদি চাও কথা এগিয়ে নিতে পারো, আমার আপত্তি নেই। আমার সম্মতি যথেষ্ট ছিল আমার পরিবারের কাছে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত সকাল থেকে রাত অবধি পুজোর এই কটা দিন আমাদের পরিবারের সাথে কাটিয়েছিল নন্দিতা। যতই দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম। কোমর বেঁধে নেমে পড়েছিল প্রত্যেকটি কাজে, যেন মনে হচ্ছিল দীর্ঘদিন এই পরিবারের সদস্য। সন্ধি পূজার সময় ধুনুচি নাচে সবার মন জয় করেছিল। নন্দিতা যে এত ভালো নর্তকী, ধুনুচি নাচেই সে প্রমাণ পেয়েছিলাম। মহাষ্টমীর দিন সকালেই পৌঁছে গিয়েছিলাম পুজো মণ্ডপে। সেদিন পরনে ছিল একটা লাল টুকটুকে কাঞ্জিবরণ শাড়ি। পুজো মণ্ডপে সবার থেকে আলাদা সাজসজ্জার ধরন। সবার মন কি করে জয় করতে হয় নন্দিতাকে না দেখে পারলাম না। মহাষ্টমীর দিন উপোস করে সবার সাথে অঞ্জলি দিয়ে এসেছিল। লুচি তরকারি পরিবেশন করেছিল নিজের হাতে। সবার সাথে আমিও খেতে বসেছিলাম অঞ্জলি দেওয়ার পরে। আমার পাতে খান 10 লুচি দিয়ে চোখ বড় বড় করে বলেছিল,
এই যে বাবুমশাই, একটু বেশি বেশি করে খান, এই শুকনো পাতলা চেহারাটার পরিবর্তন দেখতে চাই কিছুদিনের মধ্যেই। আমি আতকে উঠেছিলাম 10খানা লুচি দেখে। বলেছিলাম, এ কি করছো তুমি? আমি খুব বেশি হলে 4টে লুচি খাই, এর বেশি তো। কথার মাঝখানে মুখটা নিচু করে ফিসফিস করে বলেছিল, এবার থেকে যে পারতেই হবে, নতুন বউ যে ঘরে আনছো সে খেয়াল আছে? একটা চোখ টিপে মুচকি হেসে সরে যায় নন্দিতা। মহানবমীর দিনটাও অপূর্ব সাজে সেজে এসেছিল ঠিক সময়ে। সেদিন সন্ধেবেলায় প্রোগ্রাম ছিল ঠাকুর দেখতে যাওয়ার। সন্ধ্যের আগে আমার কাছে এসেছিল, আজকে কি পরবে বাবুমশাই? আমি একটা পায়জামা পাঞ্জাবি রেখে এসেছি তোমার বিছানায়। ঠাকুর দেখতে যাওয়ার আগে তোমাকে সেটা পরে দেখতে চাই। চারপাশটা দেখে নিয়ে ঠোঁটে ঠোঁট দিয়ে লিপকিস করে হেসে ওঠে খিলখিল করে। মহাসপ্তমীর থেকে সুবিধা করতে পারিনি একান্তে পাওয়ার, তাই মিষ্টিমুখ করিয়ে দিলাম বলেই ছুটে গেছিল মেয়ে মহলে। আমাদের একান্নবর্তী পরিবারের বেশিরভাগ সদস্যই এসেছিল পুজোতে। মেয়ে মহলে নন্দিতা সবার মন জয় করেছিল। পুরো পুজোয় ও ছিল মধ্যমণি। কখন কবে যে সবার জন্য উপহার এনে দিয়েছিল আমার অজান্তে, সেটা জানতে পেরেছিলাম কিছুদিন পরে। বিজয়া দশমীর দিন একটু বেলা করে এসেছিল নন্দিতা। সেদিন পরনে ছিল লাল পেটে ঢাকাই জামদানি, তার সাথে রানী কালারের ব্লাউজ। সিঁদুর খেলা শুরু হয়েছিল সন্ধ্যার আগেই। ঢাক আসরের তালে তালে নাচের ছন্দে জমে উঠেছিল দুর্গা মণ্ডপ। সবার থেকে আলাদা একপাশে দাঁড়িয়ে দেখছিলাম সিঁদুর খেলার সাথে নৃত্যের রোমাঞ্চকর দৃশ্য। দল থেকে কিছুটা ছিটকে নন্দিতা চলে এসেছিল আমার কাছে। মুহূর্তে সিঁদুরে রাঙিয়ে দিয়েছিল আমার সম্পূর্ণ মুখমণ্ডল। ওর ওই দুষ্টুমিতে অস্বস্তিতে পড়েছিলাম। ঠিক তখনই আশেপাশে তাকিয়ে দুহাতে ওর কোমর ধরে টেনে নিয়েছিলাম পাশে। খিলখিল করে হেসে উঠেছিল নন্দিতা। রোমাঞ্চকর দৃশ্য ছিল সত্যি। তখনই বলেছিলাম, একটা কথার উত্তর দেবে? হাসতে হাসতে গালটা আমার গালে ঘষে দিয়ে বলে, আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব আমি। কি জানতে চাও বলো? ওর সিঁদুরে রাঙানো মুখটা দুহাতে ধরে বললাম, তোমার মতন একটা হাই এডুকেটেড মেয়ে আমার মতো একটা মিডল ক্লাস ছেলেকে কি করে পছন্দ করলো আমি এখনো বুঝে উঠতে পারিনি। আবার মৃদু হেসে আমার নাকটা টিপে দিয়ে, সেটা আমি জানি না। আমার মন বলেছিল তুমি একমাত্র পুরুষ যাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি। আর একটা কথা বলবো, আমি তো এমন পরিবারটাই চেয়েছিলাম। স্বপ্ন দেখেছিলাম একদিন এই রকম একটা পরিবারে গৃহবধূরূপে যাওয়ার। আজ আমার সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তোমাকে পেয়ে আমি সত্যিই ধন্য, তার থেকেও ধন্য এমন একটা পরিবার পেয়ে। আবার ছিটকে চলে গেছিল আমার বন্ধন ছাড়িয়ে। সিঁদুর খেলার নৃত্যে মিশে গিয়েছিল মনের আনন্দে। বেশ অনুষ্ঠান করেই মাস দুয়েক পরে আমাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ফুলসজ্জা রাত্রে গোলাপ ফুলে সাজানো বিছানার উপর বসেছিল নন্দিতা নববধূর বেশে। ঘরের দরজা বন্ধ করে পাশে এসে বসলাম। নন্দিতার মুখটা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, আজও তুমি পুরুষকে ঘৃণা করো? সত্যি করে বলবে। আজও তোমার মনে পুরুষ বিদ্বেষের প্রশ্ন ওঠে? সত্যি করে বলবে। গোলাপ ফুলের বিছানা সজ্জায় দুই হাতে জড়িয়ে আমাকে টেনে নিয়েছিল নিজের উপরে। উষ্ণ চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছিল আমার সম্পূর্ণ অস্তিত্ব। আমার উত্তর আমি পেয়ে গেছিলাম সে উষ্ণ চুম্বনের মাঝে। ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে। বিছানায় উঠে বসেছিলাম, দৃষ্টি চলে গেছিল নন্দিতার দিকে। মোলায়েম নরম বিছানায় গোলাপের নরম পাপড়ি সর্বাঙ্গে মেখে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন। ঐশ্বরিক মুখমণ্ডলটায় এক পরম শান্তি বিরাজ করছে। পরনের বস্ত্র যত্রতত্র ভুলণ্ঠিত, অর্ধনগ্ন শরীরটায় সিঁদুরের মাখামাখি। সারা রাতের নিশ্চিন্ত সহবাসের পরের গভীর নিদ্রারত মুখটার দিকে তাকিয়ে বসে রইলাম খানিকক্ষণ। অবিচল শান্তি বিরাজ করছে নন্দিতার মুখমণ্ডলে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বুঝতে অসুবিধা হলো না নন্দিতার চাওয়া পাওয়াগুলো সম্পূর্ণ হয়েছে। হয়তো তার মনে এখন সেই পুরুষ বিদ্বেষের ভাবনাগুলো নেই। সব পুরুষ বেঈমান এই ভাবনা চিন্তার থেকে শত যোজন দূরে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।